জিন রান্নাঘরে কাজ করছিল। তখনই জাঙ্কুকে রাগান্বিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে বুঝতে পারে জাঙ্কুক আর জিমিনের মধ্যে কিছু একটা হয়েছে। তাই জিনও তাড়াতাড়ি জিমিনের রুমে যেয়ে দেখে জিমিন কান্না করছে। জিন জিমিনের কাছে যেয়ে জিমিনকে জড়িয়ে ধরে। কি হয়েছে জিমিন, তুমি এভাবে কাঁদছো কেন? জাঙ্কুক কিছু বলেছে বুঝি? আমি জানি আমার ছেলেটা খুব বদমেজাজি। কি বলেছে তোমাকে, বলো আমাকে। মা মা আমি পারিনি ওনাকে আটকে রাখতে। উনি চলে গেছে। উনি উনি 2 সপ্তাহের জন্য একটু মিশনে গেছে মা। আমি জানি না ওনার কি হবে, সত্যিই জানি না। আমি অনেক চেষ্টা করেছি ওনাকে আটকানোর, অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি থামেনি। উনি শোনেননি আমার কথা মা। আমি আপনার কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। ইটস ওকে জিমিন, তুমি এভাবে কান্না করো না, তাহলে অসুস্থ হয়ে পড়বে তো। আজ জাঙ্কুক তোমার কথা শুনেনি, পরবর্তীতে শুনবে। তুমি দেখে নিও, একদিন না একদিন ঠিকও তোমার কথা শুনবে। তুমি আর এইভাবে কান্না করো না। জিন জিমিনকে শান্ত করছিল, আর তখনই জেনি জিমিনের রুমে আসে। কিরে জেনি, তুই এখন এখানে কি করছিস? ফুপি, তোমার সাথে একটা কথা ছিল। শুধু তোমার সাথে না, ভাবির সাথেও ছিল। তোমরা দুজন একটু নিচে এসো, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। ভাবি, তুমি কিন্তু এসো, বুঝলে? জেনির কথা বলার ধরন দেখে জিমিন বুঝতে পারে জেনি কোনো না কোনো একটা মতলব এসেছে, কিন্তু কি সেটা বুঝতে পারেনি। আর সেটা জানার জন্যই জিন আর জিমিন নিচে যায়। নিচে যেয়ে দেখে সেখানে অলরেডি সুগাতে নামজন সবাই উপস্থিত ছিল। ও মা, তোমরা তো তাড়াতাড়ি চলে এলে। যাই হোক, এসেছো যখন ভালোই হয়েছে। এখন তোমরা এই ভিডিওটা একটু দেখো তো। ভিডিওটা দেখার পর জিমিন সুগার তিনজনই অবাক হয়। জিমিনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে এমন অবস্থা। জিমিন কি বলবে বা কি বলবে তাই ভেবে পাচ্ছিল না। আসলে জাঙ্কুক এতক্ষণ যা জিমিনকে বলেছে সেগুলোই রেকর্ডিং করেছে জেনি লুকিয়ে লুকিয়ে। পুরো ভিডিও দেখার পর জিন খুব রেগে যায় আর এসে জিমিনকে থাপ্পড় দেয়। মা, এই একদম চুপ, আমাকে মা বলে ডাকার সাহসও করবি না তুই। তোর মতো একটা বাজে মেয়ের মুখে মা ডাক শোনার আগে আমার মরণ কেন হলো না? কি বুঝে আমি তোকে মা ডাকতে বলেছিলাম কে জানে। ছি, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে আমি মানুষ চিনতে এতটা ভুল করি। তোর সাহস কি করে হলো এতদিন মিথ্যে পরিচয়ে আমার বাড়িতে ছিলি আমার ছেলের সাথে? তোর লজ্জা করলো না রে? বিয়ে হওয়ার আগে একটা পরপুরুষের সাথে রাত কাটাতে? ছি, করবেই বা কি করে? তুই তো একটা বেশ্যা, তাই না? আর বেচারা তো এসবই করে। ছি। হ্যাঁ রে, তুই যখন এইসবই করবি তাহলে তো তুই পতিতালয়ে যেতে পারতি। সেখানে তো অনেক ছেলে আসে ভালো থাকতে নিজের যৌন জ্বালা মিটিয়ে নিতে। কেন আমাদের জীবনে এলি? কেন আমাদের বাড়িতে এসে আমার জীবনটাকে নষ্ট করে দিলি? আমাদের বাড়িটাকে অপবিত্র করে দিলি তুই? বল, কেন এমন করলি? তুই যখন একজন কলকাল, তাহলে কি তোর বোনও একজন কলকাল? না মা, এমন কথা বলো না। জিমিন বাড়িতে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সুগার নিজেই কথার উত্তর দিয়ে দিয়েছে। কথার উত্তরটা শুনে জিমিনতে দুজনেই খুব অবাক হয়। আর কেউ জানুক বা না জানুক, সুগা খুব ভালো করে জানে কেউ একজন কলকাল। তাহলে সে অস্বীকার কেন করলো? তবে ভালোবাসা কি এমনই হয় যেখানে সত্যিটা জানার পরও সবার কাছ থেকে লুকিয়ে মিথ্যেটা বলতে হয় শুধু ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য? হ্যাঁ, আমি একজন কলকাল, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু তে এমন না। ও খুব ভালো একজন মেয়ে। আমার জন্য ওকে ভুল বুঝবেন না, ওকে কষ্ট দেবেন না প্লিজ। তের চোখ ছলছল করছে। তার বোন আর তার হবু স্বামী তাকে কতটা ভালোবাসে সেটা ভাবছে। বোনকে সুখে রাখার জন্য মিথ্যে বলল, আর হবু স্বামী সংসার করার জন্য। সুগজ প্রথম আমার জন্য ওর জন্মদাত্রী মাতাকে মিথ্যে বলল, যেখানে সুগা কোনোদিনও আমাকে মিথ্যে বলেনি। সেখানে সত্যি আমাকে কতটা ভালোবাসে। ভালোবাসা এত সুন্দর তা আগে জানা ছিল না আমার। আর আমার বোন, আজ যদি ভাইয়া এখানে থাকতো তাহলে হয়তো আমার সুগার মতনই ভাইয়াও আপুকে সাপোর্ট করতো, বলতো এইসব মিথ্যে। কিন্তু ভাইয়া আজ কেন চলে গেল? কেন হলো এইসব কথা ভাবতে ভাবতে তের দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। যা সুগা থেকে দেখতে পেল সুগা তের হাতটা খুব শক্ত করে রেখেছিল, যেন এক্ষুনি সুগা থেকে কেউ নিয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে তোর মাও একজন বেশ্যা ছিল। আচ্ছা, তোকে বেশ্যা? ব্যাস, অনেক বেশি বলে ফেলেছেন আপনি মিসেস জিয়নজিন। এত বেশি বলাটাও উচিত হয়নি। আমার মা ছিল একজন পবিত্র মানুষ, যার কাছে নামাজ, স্বামী, সন্তান ছাড়া আর কিছুই ছিল না।
যে স্বামী সন্তান নামাজ নিয়ে তার পুরো পৃথিবী মনে করত। সে খুব ভালো একজন মানুষ ছিল, আর তাকে নিয়ে আপনি এইসব বলছেন। এইসব বলার সাহস আমি আপনাকে দিইনি, তাই এইসব বলার দুঃসাহস আর কোনোদিন দেখাবেন না আপনি। আপনি একজন মেয়ে, তাই বলে আপনি একটা মেয়েকে এইসব বলতে পারেন? আমার জানা ছিল না। ছি, আপনি কিনা জিয়ন জাঙ্কুকের মা হবেন না বানা কেন? ছেলে একজন মাফিয়া, তাহলে মা তো তাই হবে, তাই না? আর হ্যাঁ, আমি একজন কলগার, কিন্তু হয়েছে কাদের জন্য? আর আমি আপনার ছেলে জীবনে আসিনি। আপনার ছেলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তার স্ত্রী অভিনয় আমাকে এখানে রেখেছে আমার চাহিদার জন্য না, আপনার ছেলের চাহিদার জন্য। আর আপনার ছেলের মতো কিছু মানুষ আমাকে স্পর্শ করেছে বলে আজ আমার তাই হয়েছে পতিতালয়ে একজন পতিতা হিসেবে। ভুলে যাবেন না আপনি। আপনি একজন মেয়ে, আর যদি আপনাকে কোনো ছেলে স্পর্শ করে তাহলে আপনাকেও কিন্তু এই পতিতালয়ই হবে। আপনার ছেলে সন্তানও কিন্তু সেদিন আপনাকে দেখবে না। এই সামান্য একটা মেয়ে আমাকে এত কিছু বলছে, আর তোমরা কেউ কিচ্ছু বলছো না। নামজুন, তুমি তোমার স্বামী, তুমিও ওকে কিছু বলবে না? না জিনু, আজকে আমি ওকে কিছুই বলবো না, কারণ জিন কোনো কিছু ভুল বলেনি। সত্যিই তো, তুমি একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়েকে এইসব বলছো? তুমি কি করে ওর মাকে অপবিত্র বলছো? তুমি কি জানো সে কেমন ছিল? জানো না তো, তাহলে এসব বলার কোনো অধিকারই তোমার নেই ছিল। আর তুমি কি করে ওকে এইসব বলছো? তুমি কি বলতে পারবে তোমার ছেলের আগে কোনো মেয়ের জীবন নষ্ট করেনি? বলো না, পারবে বলতে? পারবে না, কারণ তুমি কি, আমরা সবাই জানি যে জাঙ্কুক কেমন, কোন কোয়ালিটির ছেলে। তাহলে ওকে দোষ দেওয়ার আগে নিজের ছেলেকে দেখো। যে জাঙ্কুকে তো ওকে এখানে নিয়ে এসেছে, ও তো আসেনি, তাহলে কেন ওকে দোষারোপ করছো? আমি জাঙ্কুকের বাবা, কিন্তু তার সাথে আমি জিমিনকে নিজের মেয়ের মতো দেখেছি, নিজের মেয়ের মতো ভালোবেসেছি। তাই আজ আমি জাঙ্কুককে না, নিজের মেয়েকে সাপোর্ট করি। আমি আপনাদের সবার কাছেই ক্ষমা চাইছি। বাবা, আমাকে ক্ষমা করে দেবেন যে আমি এত বড় সত্যটা লুকিয়েছি। আপনার ছেলে আমাকে বারণ করেছিল, তাই আমি এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নেই, তাই আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, আপনি বরং আমার বোনটাকে দেখে রাখবেন। তে কান্না করছে। জিমিন সবার সাথে কথা বলে তের কাছে আসে। তের দু গায়ে আলতোভাবে স্পর্শ করে তের কপালে একটা চুমু দেয়। তুই এমন বলদের মতো কাঁদছিস কেন তে? আমি কি কাঁদছি নাকি? তাহলে তুই কেন কাঁদছিস? দেখ, তোর কাছে তো সুগা আছে যে তোকে কত ভালোবাসে, তারপরে তুই কাঁদছিস কেন? আমি চলে যাচ্ছি তাই? কাঁদিস না। শুধু শুধু কেন নিজের চোখে পানি নষ্ট করছিস বলতো? সুগা, তুমি দেখে একটু শক্ত করে ধরে দেখো। আমি ঘরে যাচ্ছি আমার জামা কাপড়গুলো আনতে, আর না হলে তুই আমাকে আটকাবে। তুই আমাকে এবার এখান থেকে যেতে দেবে না। আর আমি সত্যি এই বাড়িতে থাকতে চাই না। জিমিন নিজের ঘরে চলে যায়, জিমিন নিজের জিনিসপত্রগুলো বোঝাতে। এদিকে সুগা তেকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। তের কান্নার বেগ আরো বাড়ছে। তের কান্নার জন্য সুগার শার্টে খানিকটা ভিজে গেছে, কিন্তু তারপরও সুগা থেকে ছাড়ছে না। তের সুগারও খারাপ লাগছে। আজ যদি জাঙ্কুক এখানে থাকতো তাহলে হয়তো বা কোনো না কোনো উপায়ে এটা আটকাতো, জিমিনকে যেতে দিত না। কিছু একটা বলতো, কিছু একটা করতো, কিন্তু সে আজ নেই। সুগারও আজ কিছু করার নেই, কারণ সুগার মার উপর কিছু বলতে পারবে না। সে যে আগেই ওর মাকে একটা মিথ্যে বলে ফেলেছে। কিছুক্ষণ পর জিমিন তার জিনিসপত্রগুলো নিয়ে নিচে আসে। জিমিন চলে যেতেই যাবে, আর তখনই জেনে জিমিনের সামনে এসে জিমিনকে জড়িয়ে ধরে। তোমার শুনে আমার বড্ড খারাপ লাগছিল। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার ইচ্ছে হয়েছিল তোমার। কি হলো এখন বলো তো? তুমি বলেছিলে যে সুগার এঙ্গেজমেন্টের পর যেন আমি বাড়ি থেকে চলে যাই, কিন্তু চলে তো যাচ্ছ ঠিকই, কিন্তু আমি না, তুমি। দেখলে তো, এখন তো তুমি এখানে থাকবে না। এখন আর জাঙ্কুকে আমার কাছ থেকে দূরে সরানোর কেউ থাকবে না। জাঙ্কুক এখন আমার হবে, শুধুমাত্র আমার। বলেছিলাম না জাঙ্কুকে তোমার তুমি কোনদিন সুখে রাখতে দেবো না, তাই করলাম। দেখলে তো? দেখলাম, কিন্তু কি হবে এখন? দেখো, আমি যতটুকু জাঙ্কুককে চিনি, ও কোনোদিনও তোমাকে নিজের বউ হিসেবে মানবে না। ও তোমাকে বোন ব্যতীত কিচ্ছু দেখেনি। তাহলে কি করে তোমাকে বিয়ে করবে বলো তো? কি করে পারবে তুমি ওকে? মিথ্যে আশা করো না জেনি, এখনো বলছি।
আমি বাড়ি থেকে চলে যাবো ঠিকই, কিন্তু তারপর তুমি ওকে পাবে না। দেখে নিও, যদি কখনো বেঁচে থাকি তোমার আমার সাথে যদি দেখা হয়, তাহলে আমি অবশ্যই দেখবো তুমি জাঙ্কুককে পেয়েছো কি না। আমার মনে হয় না, কারণ আমি চলে গেলে আমার বোন কিন্তু এখানে আছে। তোমার বোন যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তোমাকে বাড়ি থেকে বের করেছি আর তোমার বোনকে এই পৃথিবী থেকে বের করে দেব। তখন তো আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না, তাই নাকি? এই দুঃসাহসও করো না কিন্তু এনে, কারণ জাঙ্কুক আর সুগতকেই তোমাকে ছাড়বে না তাহলে। আর আমি তো আছি, তোমাকে খুন করতে এক মুহূর্ত হাত কাঁপবে না আমার, বুঝলে তো চিনি। জিমিন বাড়ি থেকে বেরিয়ে যায়। তের কান্নার বেগ এতটাই বেড়ে যাচ্ছিল যে তের কান্নার শব্দগুলো কেমন ভয়ঙ্কর শোনা যাচ্ছিল। বোনের জন্য বোনের এই আর্তনাদ সুগার সহ্য করতে পারছিল না, তাই ও তেকে ছেড়ে দেয়। তেও ছুটে চলে যায় নিজের বোনের কাছে। জিমিনের পায়ের কাছে যেতে পড়ে যায়। জিমিনও পেছন ফিরে যখন নিজের বোনকে পড়ে যেতে দেখে আর সামলাতে না পেরে জিমিন তেকে উঠে জড়িয়ে ধরে। তুই কেন এমন করছিস? কেন কাঁদছিস এভাবে বোকার মতো? আপু, আপু তুমি যেও না আপু, তোমার দোহাই লাগে আপু, আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি তোমার পুরো পৃথিবী আপু, তুমি আমার পৃথিবীর সেই আলো যে আলোতে আমি সঠিক রাস্তা খুঁজে পাই, যে হলো আমাকে সঠিক রাস্তা দেখায়। তুমি চলে গেলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কে আমাকে পথ দেখাবে আপু? কে আমাকে সঠিক পথে নিয়ে যাবে? কে আমাকে ভুল করলে বলবে আপু? তুমি যেও না, তুমি আমার সাথে এই বাড়িতেই থাকো আপু। তুমি যদি না থাকতে চাও তাহলে আমাকেও নিয়ে যাও তোমার সাথে। আমিও তো একজন বলগার, আমার সত্যিটাও তো একদিন বাইরে আসবে আপু। আমাকে নিয়ে চলো তোমার সাথে, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এসব বলিস না, তোর সত্যিটা কখনো বাইরে আসবে না, কারণ শুভ তোর সাথে আছে, আর সাথে আছে জাঙ্কুক। ও তোকে নিজের বোনের মতো ভালোবাসে, ও কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবে না তোর। তুই ওদের সবাইকে দেখে রাখিস। দেখ, তুই এই বাড়িতে আছিস শুভর সাথে, শুভ তোর ফিউচার হাজবেন্ড, সেই অধিকারে। আমি এই বাড়িতে কীভাবে থাকবো যেখানে আমি যে মানুষের সাথে থাকি সে শুধুমাত্র ব্যবহার করার জন্য রেখেছে? আমি তো জানিও না এই মানুষটা আমাকে ভালোবাসে কিনা। তাহলে কেন আমি বাড়িতে পড়ে থাকবো? কেন সবার কথা শুনবো আমি? আমি কি শুধু সবার কথা বলার জন্যই তৈরি হয়েছি? নাতে আমি এবার নিজের মতো করে রাখতে চাই। তুই তো ভালো থাকিস ওদের সাথে। আর হ্যাঁ, তোর ভাই না একটু অবসান, তুই একটু দেখে রাখিস। আর সুগার, তোমাকে বলছি, আমার পৃথিবীর একটা অংশকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি, যাকে আমি খুব ভালোবাসি। এখন থেকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব তোমার।